মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা, ইরানের চিফ অফ স্টাফ পরমাণু বিজ্ঞানী সহ ৭৮ জনের মৃত্যু হয়েছে, ৩০০রও বেশি মানুষ আহত হয়েছেন। নিহত রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি। তেল আভিভের হামলা, ইরানের পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজনের মৃত্যু। ساعت الان 3:37 دقیقه ورودی شهدا رو دیدم، کودک و بشه و همونطور که مشاهده میکنید نیروهای امداد و نجات کاملا دارن سعی میکنن شماها اگه سوالی باشه در আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, আপনার কাছে এই কারণে আসতে চাইবো যে বিষয়টা জানার, যে দেখুন আমেরিকা এবং ইসরায়েলের বৈঠক, সেটার আগে কেন এরকম ভাবে ভয়ঙ্কর আমেরিকার ইরানের বৈঠক, তার আগে এরকম ভয়ঙ্কর আক্রমণের কারণ কি একেবারে বেছে বেছে পরমাণু কেন্দ্রে? এইটা আমরা যদি ভাবি যে ইসরায়েল নিজে করেছে আমেরিকাকে কিছু না জানিয়ে, সেটা ঠিক হবে না। আমেরিকার ইশারাতেই করেছে। আজ থেকে প্রায় ৪৪ বছর আগে 7 জুন ১৯৮১ সালে ইসরায়েলের ৮টা F-16 প্লেন গিয়ে ইরানের ওরিয়া শহরে গিয়ে ওদের ৭০ মেগাওয়াটের পরমাণু চুল্লি ধ্বংস করে দেয়। তারপর থেকে ইরান আবার আস্তে 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 নিউক্লিয়ারের এনার্জি তৈরি করছে এবং ইরান বলে আসছে যে আমরা শান্তির জন্য এটা বানাচ্ছি, এবং আমেরিকার সাথে আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু ইসরায়েল এখানে হঠাৎ আক্রমণ করে বসলো। এইটা একটা সর্বাত্মক আক্রমণ। কারণ এখন যদি আপনি আক্রমণের লিস্টটা দেখেন, তেহরান এবং মিলিটারি সাইটগুলির সারাউন্ডিং এরিয়াতে ওরা অ্যাটাক করেছে। সিটি অফ নাতাঞ্জ, যেখানে নাকি পরমাণু চুল্লি আছে, সেখানে ওরা অ্যাটাক করেছে, সেটাকে নিউট্রালাইজ করেছে। এবং আরেকটা হচ্ছে তাবরিজ, যেখানে এক্সপ্লোশন করে ওরা নিউক্লিয়ার রিসার্চ সেন্টারটাকে ধ্বংস করেছে। তারপরে আরেকটা জায়গা হচ্ছে সিটি অফ ইসফাহান, সাউথ অফ তেহরান। একদম কর্নেল দাস, যে কথা আপনি বলছেন, পাকিস্তানও বুঝতে পারেনি। নানান ধরনের মন্তব্য শুধু নয়, যেভাবে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে পাকিস্তান এই পাহেলগাঁওয়ে, এতজন মানুষের মৃত্যু হয়ে গেছে, হামলা হলে যে প্রত্যাঘাত হয় সেটাও কিন্তু পাকিস্তান বুঝতে পারেনি, এবং তারপর ভারত অপারেশন সিঁদুর করে একেবারে সমুচিত জবাব দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন ইরান কতটা এটাকে করতে পারবে? ইরান অলরেডি ১০০টা করেছে, ড্রোন অ্যাটাক করেছে, কোনো ড্রোনই টার্গেটে পৌঁছায়নি। এবং আমি দেখলাম যে যেটা লেটেস্ট খবর দেখলাম, যে পেট্রোলের দাম $60 পার ব্যারেল থেকে উঠে চলে গিয়েছিল $72, সেইটা আবার নেমে 66-এ চলে এসেছে। তো একটা স্থিতাবস্থার মতো অবস্থা দিকে এগোচ্ছে। ইসরায়েল তার নেতানিয়াহু টিভিতে বলেছে সমস্ত নাগরিককে সেফ শেল্টারে যেতে। তারপরে আবার শুনলাম যে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, তা তোমরা এখন ফিরে আসতে পারো। কারণ ওদের যখন দেখলো ওদের কোনো রকম অ্যাটাক যে করেছে ইরান ইসরায়েলি ঘাঁটিতে, ইসরায়েলি দেশে, তার একটিও ড্রোন ওরা করতে পারেনি, আয়রন ড্রোন দিয়ে আটকে দিয়েছে। এখন এটা ভারতের পক্ষে কতটা বিপদ হতে পারে বলে আপনি মনে করছেন? কতটা আশঙ্কা? কার, ভারতে? হ্যাঁ, ভারতের পক্ষে দেখুন, আমাদের সাথে ইসরায়েলের যেমন একটা সম্পর্ক আছে, টেকনোলজিক্যাল দিক থেকে ওরা আমাদের অনেক সাহায্য করে, আমরা ওদের কাছ থেকে সাহায্য নিই। আবার ইরানের থেকে আমরা তেল নিই, বাট ইরানের সাথেও আমাদের ব্যবসা বাণিজ্যিক একটা সম্পর্ক রয়েছে। তো আমরা যেটা ভারত সরকার অলরেডি বলেছে যে দুজনকেই অনুরোধ করেছে আর এসকালেশনে যাবে। তো এই ক্ষেত্রে ভারতের সঙ্গে এটাকে ভারসাম্য বজায় রেখেই চলতে হবে দু দেশের সাথে। কারণ দু দেশের সঙ্গে আমাদের স্বার্থ, বিশেষ করে চাবার পোর্ট ভারত তৈরি করছে, এটা একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পোর্ট। হ্যাঁ, এবং আমাদের ইসরায়েলের সাথেও সম্পর্ক রাখতে হবে। একটি বড় ধরনের চুক্তি আমরা যেটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়া, মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ যে ফ্রেট করিডর, এবং এই করিডরটা
যেটা যাচ্ছে বোম্বাই মুন্দ্রা থেকে শুরু করে পারস্য উপসাগর দিয়ে সৌদি আরব, আরব এমিরেটস হয়ে ইসরায়েলের হাইফা বন্দর থেকে আবার দক্ষিণ গ্রিসের কোনো পোর্ট। এবং এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট থিং, এবং এইটাতে সবার স্বার্থ জড়িত। সৌদি একদম, আরবিয়া, আপনি আরব সবার এমিরেটস- স্বার্থের কথা বলছিলেন, যেমন ভাবে কিছুক্ষণ আগে আপনি ইঙ্গিত দিলেন যে আমেরিকার মদত রয়েছে। কারণ দেখুন, দুদেশই তো চিরশত্রু, এবং এই দুপক্ষের সংঘাতের ইতিহাস খুব পুরনো নয়, মানে আমাদের প্রত্যেকেরই চেনা জানা। তবে ইরান ইসরায়েলের এই যে সাম্প্রতিক সংঘাত, ওমানে বৈঠক রয়েছে রবিবার, তার আগেই আমেরিকার আপনি মদতের কথা বলছিলেন, কেন এমনটা আপনার মনে হচ্ছে? কারণ এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওয়ে অফ ফাংশনিং। কারণ উনি বলে একটা, করে আরেকটা। উনি একটা ক্যাভালরিয়ার অ্যাটিটিউড নিয়ে কাজ করেন। কারণ উনি দেখালো যে ইরানকে এইবার তুমি আমার সঙ্গে আলোচনায় বসো, এবং এই আলোচনায় বসে আমি যেটা বলবো সেটাই তুমি শুনবে।